Wait. হুম গতকালকে এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকারটা তোমাদেরকে বলেছি, এবং এটাও বলেছি যে এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকারে কোথায় কোথায় মেজর প্রবলেম আর কি, মানে যে প্রবলেম গুলো মানে জন্য আমি ওটাকে হাই রেঞ্জে ইউজ করতে পারছি না। মানে এয়ার সার্কিট ব্রেকারের ছিল যে এয়ারের অ্যাভেলেবিলিটি ছিল, সব ছিল, কিন্তু আমার এয়ার সার্কিট ব্রেকারকে আমি আমার হাই রেঞ্জে ইউজ করতে একটাই কারণে পারছি না, কারণ একটা হাই ভোল্টেজ রেঞ্জে বা হাই কারেন্ট রেঞ্জে কি ওর কিছু লিমিটেশন চলে আসছে, তাই তো। সেইটার জন্য আমরা যেটা কথা বলেছিলাম সেটা হচ্ছে SF6 সার্কিট ব্রেকার। সালফার হেক্সাফ্লোরাইড গ্যাসটাকে আমি এবং এটাও বলেছিলাম যে এটা কি কি কাজ করে, যে এয়ারের যে প্রবলেম গুলো, যেমন কোনো ময়েশ্চার প্রবলেম দেখো এতে নেই। হুম তারপর প্রত্যেকবার এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার অপারেশনের পর তোমার হচ্ছে এক্সস্ট গ্যাস, মানে তোমার ওপেন ইয়েতে আউট করে দিতে হয়, এখানে সেরকম ব্যাপার নেই। তারপরে তোমার প্রত্যেকবার অপারেট করার পর ইভেন ওইটাকে ইনলেট আউটলেট চেম্বারটা কন্ট্যাক্ট টু ওপেন এয়ার, যেটা এইখানে সমস্যা নেই। তো এই ধরনের কারণগুলোর জন্য বা তোমার হিউমিডিটির চান্স নেই, এই কারণগুলোর জন্য আমি সালফার হেক্সাফ্লোরাইডটাকে ইউজ করতে চাইছি। এবং এর কি কি ফিচার দেখেছিলাম, এক নম্বর ফিচার হচ্ছে আমি দেখেছিলাম তোমার হাই ডাইইলেকট্রিক স্ট্রেংথটা যথেষ্ট বেশি, যেটা আমার দরকার আর্ক কোয়েঞ্চিং এর জন্য অবশ্যই, মানে অলমোস্ট 2 to 3 টাইমস অফ এয়ার। ঠিক আছে। সেকেন্ড ছিল হচ্ছে আর্ক আর্ক কোয়েঞ্চিং মিডিয়াম হিসেবে বেস্ট আর কি, আর্ক কোয়েঞ্চিং মিডিয়াম হিসেবে খুব বেস্ট সালফার হেক্সাফ্লোরাইড। আর থার্ড হচ্ছে ডাজ নট ডিটোরিয়েট। তো এই সুবিধাগুলোর জন্য আমি সালফার হেক্সাফ্লোরাইড গ্যাসকে সার্কিট ব্রেকার হিসেবে ইউজ করতে চাইছি। এবার এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকারের সাথে সালফার হেক্সাফ্লোরাইডের মেজর কয়েকটা ডিফারেন্স আছে। কি ডিফারেন্স? না সেটা হচ্ছে দেখো, এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকারের মধ্যে যখন কন্ট্যাক্ট দুটো, অর্থাৎ ফিক্সড কন্ট্যাক্ট আর মুভিং কন্ট্যাক্ট, যখন এরা কন্ট্যাক্ট অবস্থায় থাকতো, তখন খেয়াল করো যে এর ভিতরে কিন্তু আমি কোনো, এটাকে নর্মাল যেরকম অপারেট করে নর্মাল এয়ারে রাখতাম, মানে নর্মাল এয়ার প্রেসার যেটা থাকে আমাদের অ্যাটমসফিয়ারিক যে এয়ার প্রেসার সেটা দিয়ে থাকতো। কেবলমাত্র যখনই মুভিং কন্ট্যাক্টটা এখান থেকে সরে যাচ্ছে, সেই সময় আমরা এয়ারকে এখানে ব্লাস্ট করাতাম, তার আগে কিন্তু এয়ারের কোনো প্রেসার থাকতো না। বাট SF6 এর ক্ষেত্রে কিন্তু দুবারই প্রেসার থাকবে, অর্থাৎ যখন ওটা কন্ট্যাক্ট অবস্থায় তখন ওটা একটা ক্লোজড চেম্বারে, তখনও সালফার হেক্সাফ্লোরাইড গ্যাস একটা পার্টিকুলার প্রেসারে রাখতে হবে। যখন কন্ট্যাক্ট গুলো ছাড়বে তখন সালফার হেক্সাফ্লোরাইড গ্যাসকে আরো বেশি প্রেসারে থ্রো করতে হবে। সেই জন্য, আচ্ছা এটা একটা ব্যাপার। দ্বিতীয় হচ্ছে সালফার হেক্সাফ্লোরাইড গ্যাসে এখানে কি করা হলো, একটা জিনিস করা হলো যে এখানে হচ্ছে আগের গুলো কেমন করা হচ্ছে যে মুভিং কন্ট্যাক্টটা সরে গেছে, ফিক্সড কন্ট্যাক্ট থেকে মুভিং কন্ট্যাক্ট সরে গেছে, এবং চেষ্টা করা হয়েছে যে মুভিং কন্ট্যাক্ট যেদিকে সরছে সেদিক দিয়ে আমার আর্কটাকে এক্সটিংগুইশ করা করা ভাবা হয়েছে। এখানে কিন্তু সেটা নয়, এখানে একটু আলাদা। একদম এক্স্যাক্টলি আমি ধরো ডায়াগ্রামটা আঁকছি, দেখো। diagramটা তো দেখি। ওখানে যেরকম ছবিটা আছে ওই ধরনের ছবিটাই আঁকছি আমি। আগেই বলছি এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু এটা আসে। ঠিক আছে। এই সালফার হেক্সাফ্লোরাইড গ্যাসের এই এটা তোমার মানে SF6 সার্কিট ব্রেকারের ছবিটা অনেকবারই পরীক্ষা আসে। অয়েল থেকে যেমন লো অয়েলটা ইম্পর্টেন্ট, এখান থেকে তেমনি এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে। এটা একটা হলো একটা ভেন্ট। আচ্ছা, আর হচ্ছে তোমার এখান থেকে কন্ট্যাক্টটা ছাড়বে। তো এই কন্ট্যাক্টটা এখান থেকে ছাড়বে, আমি এটাকে এখানে দিচ্ছি। আচ্ছা, এখানে হচ্ছে একটা আর্কিং হর্ন। এখানে একটা আর্কিং হর্ন আছে। আচ্ছা, আর কি আছে? এটা 16, এই টোটালটা এনক্লোজ চেম্বারে থাকবে। সরি, এটা ফিক্সটা, ফিক্সটার সাথে তোমার এটা
এটা মিক্সড হবে। আবার কি হলো? ঠিক আছে, এটা তোমার ইনলেট চেম্বারটা ছিল, এটা একটা এনক্লোজড পাথ, আর এই টোটালটা জুড়ে আরেকটা এনক্লোজড পাথ বাইরে দিয়ে, মানে এই টোটালটা হচ্ছে আরেকটা এনক্লোজড পাথ। ঠিক আছে, দেখো এখানে দুটো এনক্লোজ চেম্বার, ঠিক আছে, মানে এনক্লোজ ঠিক নয়, মানে দু রকম চেম্বার আছে। এই ব্ল্যাক কালারের যেটা দেখছো সেইটা একটা সাব চেম্বার, বাইরে আরেকটা চেম্বার। এবং ধরো যে কন্ট্যাক্টটা যখন টাচ করে আছে, আচ্ছা কন্ট্যাক্টের একটা কথা বলে দিই, আগের গুলো যেমন ছিল ফিক্সড কন্ট্যাক্ট গুলোকে বাঁ দিকে, মুভিং কন্ট্যাক্ট গুলোকে আমি ডান দিকে রেখেছিলাম। এক্ষেত্রে হচ্ছে এইটা হচ্ছে মুভিং কন্ট্যাক্ট, এই যত আমি পোর্শন কালো ব্ল্যাক করে দেখাচ্ছেন, এইটা এইটা হচ্ছে মুভিং কন্ট্যাক্ট, এইটা। আর এই টোটালটা হচ্ছে ফিক্সড কন্ট্যাক্ট, এই টোটালটা হচ্ছে ফিক্সড কন্ট্যাক্ট। এইখানে একটা তোমার লিভারিং অ্যারেঞ্জমেন্ট থাকে, ঠিক আছে, মানে এদিকে নয় এদিকে লিভারিং অ্যারেঞ্জমেন্ট থাকে। অর্থাৎ এই লিভারটা ধরো তোমার ডান দিকে বা বাঁ দিকে যদি ঘোরে, তাহলে অ্যাকর্ডিংলি এই কন্ট্যাক্টটা বাঁ দিকে বা ডান দিকে সরবে। অর্থাৎ এইটা তোমার হচ্ছে মুভিং কন্ট্যাক্ট, এই টোটালটা এদিকে এদিকে মুভ করতে পারে, এটা তোমার মুভিং কন্ট্যাক্ট। আর এদিকে যেটা দেখছো এটা ফিক্সড কন্ট্যাক্ট। আর একটা ব্যাপার দেখার জিনিস, সেটা হচ্ছে মুভিং কন্ট্যাক্টের মধ্যে কোনো কিছু নেই, কিন্তু ফিক্সড কন্ট্যাক্ট যেটা আছে সেখানে একটা আর্কিং হর্ন আছে। আর্কিং হর্নটা হচ্ছে, দেখো এই যে জিনিসটা বলছি, কেন হর্ন বলা হয়, কারণ সিং এর মতো। হর্ন মানে কি, ধরো হরিণের সিং, বা হরিণ না, মানে ধরো হরিণের সিং অন্যরকম দেখতে, ধরো এইরকম হয়তো, এরকম সিং গুলো হয়তো কোন একটা প্রাণী ধরে এরকম সিং হতে পারে। তো এই যে সিং, এই যে সিংটা আমি এঁকেছি, এই সিংটার চেহারাটা কিরকম, এইদিকে একটা এইদিকে একটা, তো এটারও সেটটা দেখো ঠিক এক্স্যাক্টলি এরকম। কেন এরকম করা হয়েছে, তার কারণটা হচ্ছে এটা, এই যে ধরো এইরকম যদি কোনো সেটের সেট থাকে, যদি এখানে আর্টটা ধর, এখানে আর্টটা প্রডিউস হয়েছে, আমি এয়ারটাকে এদিক দিয়ে প্রেসার দিচ্ছি, এয়ার বা যে মিডিয়ামটা দিয়ে আমি আর্ট করে ইঞ্জিন করছি সেটা এদিকে প্রেসার দিচ্ছি, তাহলে কি হবে, এখানে যাবে, এখানে যাবে, যত দূরে যাবে তত আস্তে আস্তে ও শক্তি হারিয়ে আলটিমেটলি এইখানটায় এসে আর্টটা এক্সটিংগুইশ হয়ে যাবে। অর্থাৎ আর্টটাকে বার করার জন্য একটা হর্নের মতো সেট, এটাকে বলা হয় আর্ক হর্ন, এই জিনিসটা। অর্থাৎ আর্কিং হবে, আর্কিংটাকে আমরা যাতে এইভাবে এইভাবে এবং এইভাবে করে আউট করে টোটালি এক্সটিংগুইশ করতে পারি, সেটাকে বলা হয় আর্কিং হর্ন। যেটা করা হয়েছে তোমার ফিক্সড কন্ট্যাক্টের ভেতরেই আর্কিং হর্নটাকে দেওয়া হয়েছে। এবং এই যে আর্কিং হর্ন, এই এর এর বাইরের মেটালটা হচ্ছে কপার প্লাস টাংস্টেন। কপার টাংস্টেনের একটা সংকর ধাতু এখানে দেওয়া হয়েছে এই জায়গাটায়, এই টোটালি এটাতে, এই জায়গায় মানে যে জায়গাতে আর্টটা বেরোবে। তো এইটা হচ্ছে ফিক্সড কন্ট্যাক্ট, আর এই সাইডটা হচ্ছে মুভিং কন্ট্যাক্ট। আর একটা জিনিস দেখার, যে মুভিং কন্ট্যাক্ট যেখানে আছে এইখানে একটা ভেসেল আছে, প্রকোষ্ঠ। এবং এই প্রকোষ্ঠ অ্যাকচুয়ালি কানেক্টেড হচ্ছে এই যে চেম্বারটা দেখাচ্ছি আমি, বাইরে দিয়ে যে ব্ল্যাক কালারের চেম্বারটা দেখিয়েছি, এই চেম্বারটার এইটা হচ্ছে প্রকোষ্ঠ। এবং খেয়াল করে দেখো, আমি দুটো চেম্বার রেখেছি, এই একটা চেম্বার, বাইরে একটা চেম্বার, ঠিক আছে। প্রথম হচ্ছে অপারেশনের যে অপারেশন টাইমে, প্রথমে যখন কন্ট্যাক্টটা কানেক্টেড ছিল, মনে করো, অর্থাৎ মনে করো এখানে কন্ট্যাক্টটা কানেক্টেড অবস্থায় ছিল, নর্মাল অপারেশন। তো নর্মাল যখন অপারেশন, তখন যেটা করা হয়েছিল, তখন হচ্ছে তোমার এই এই যে বাইরের ভেনটাকে, এই বাইরে এই ভেনটাকে বন্ধ রাখা হয়েছে, ধরো এটা বন্ধ রাখা হয়েছে। এখান দিয়ে একটা এয়ার এয়ার বলছি সরি SF6 গ্যাস পাঠানো হয়েছে, পাঠিয়ে এটাকে একটা এই টোটাল এই ভেতরের চেম্বারটাকে একটা পার্টিকুলার প্রেসারে রাখা হয়েছে, ঠিক আছে। অর্থাৎ এইখানে যে ধরো এখানে প্রেসারটা রাখা হয়েছে, এটা ধরো 2.8 কেজি বা সেমি স্কোয়ার প্রেসার, যেটা আমি একটু আগে বলছিলাম যে এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকারের ক্ষেত্রে দেখো বিফোর অপারেশন কোনো এয়ার প্রেসার ছিল না, যখন অপারেট করেছে তখন 20 to 30 কেজি বা সেমি স্কোয়ার প্রেসার অ্যাটাক করেছে যখন অপারেট করেছে। এখানে হচ্ছে যখন অপারেট করেনি, অর্থাৎ যখন ফিক্সড কন্ট্যাক্ট মুভিং কন্ট্যাক্ট কানেক্টেড, তখনও কিন্তু একটা সালফার হেক্সাফ্লোরাইডের একটা
পার্টিকুলার একটা প্রেসারে এই চেম্বারটাকে এনক্লোজ করে রেখে দিয়েছে। এবার রেখে দেওয়ার কি কি কারণ? রেখে দেওয়ার প্রথম কারণ হচ্ছে যখনই কন্ট্যাক্ট ছাড়বে, তখনই এখানটা আর্কিং হওয়ার একটা প্রবাবিলিটি থাকবে। আমি যদি আগে থেকেই এই চেম্বারটাকে সালফার হেক্সাফ্লোরাইড গ্যাস দিয়ে মানে একটা পার্টিকুলার প্রেসারে রেখে দিই, তাহলে কি হবে, এই গ্যাসটা খুবই, যেটা বললাম, স্টেবল গ্যাস, এবং এ হচ্ছে কারোর সঙ্গে রিয়াক্ট করে না। দ্বিতীয় কথা হচ্ছে মানে একটা হাইলি ইনসুলেটিং মিডিয়াম, হাই ডাইলেকট্রিক স্ট্রেংথ আছে, ইত্যাদি কারণে ফার্স্ট অফ অল আর্ক এখানে স্ট্রাইক হতেই দেবে না। আর্কটা না এই জায়গায় স্ট্রাইক হতেই দেবে না প্রথম, মানে যতটা পারবে মানে প্রিভেন্ট করবে। সেই জন্য অলরেডি আগে থেকেই একটা এয়ার প্রেসারের মধ্যে এটাকে রাখা রয়েছে। যে মোমেন্টে ধরো ব্রেকার অপারেট করবে, ব্রেকার অপারেট করার সময় ধরো এরকম ব্রেকারটা অপারেট করছে, অর্থাৎ এই কন্ট্যাক্ট এতটা সরেছে, এই কন্ট্যাক্ট এতটা সরেছে, ঠিক আছে? তখনই ধরো এই জায়গাগুলোতে আর্ক স্ট্রাইক হয়েছে, এইখানে একটা আর্ক স্ট্রাইক হবে, এখানে একটা আর্ক স্ট্রাইক হবে, তখনই এইখানকার এই SF6 ব্রেকারটা, অর্থাৎ এই যে 2.8 কেজি বা সেমি স্কোয়ার, তখন বলে দিই এইখানে একটা ইনলেট ভালভ আছে, এইখানে একটা ইনলেট ভালভ আছে এই জায়গাটা, আর এইটা হচ্ছে তোমার গ্যাসের আউটলেট ভালভ, এবার এটা বিফোর অপারেশন আউটলেট ভালভকে প্রথমে বন্ধ করা হয়, ইনলেট ভালভ দিয়ে SF6 গ্যাস পাঠানো হয় যতক্ষণ না প্রেসারটা 2.8 কেজি বা সেমি স্কোয়ারে উঠছে। যেই উঠে গেল এই প্রেসার, এই ভালভটা বন্ধ, তাহলে এই ভালভ বন্ধ, এই ভালভ বন্ধ, প্রেসার 2.8 কেজি পার সেমি স্কোয়ার, তখন এটা কন্ডিশনে, ক্লোজ কন্ডিশনে ছিল। যেই ওপেন হচ্ছে, আচ্ছা আমি একটু ভুল বললাম গো, আমি ছবি একটু ভুলে গেছি, এইটা ফিক্স কন্ট্যাক্টটাকে রেখে দিই সেম, আমি তো এইদিকে সরিয়ে আনবো, ফিক্স কন্ট্যাক্ট আগের জায়গাতেই থাক, মুভিং কন্ট্যাক্টটা ধরো সরে আসছে, এইটা বাঁ দিকে সরে আসছে। তো মুভিং কন্ট্যাক্ট যেই বাঁ দিকে সরছে, তাহলে এখানটা তোমার আর্ক স্ট্রাইক হচ্ছে, সঙ্গে সঙ্গে তখন ইনলেট ভালভটা খুলে যাবে, ইনলেট ভালভ খুললেই এখান দিয়ে SF6 গ্যাস ভেতরে চার্জ করবে, কত? 14.6 কেজি পার সেমি স্কোয়ার। হাই প্রেসার সঙ্গে সঙ্গে এই জায়গাটায় আসবে, যেই হাই প্রেসার এসে এই জায়গাগুলোতে ব্লাস্ট করবে, তখনই তোমার এই যে হাই প্রেসারটা এলো, অটোমেটিক্যালি তোমার হাই প্রেসারটা এসে এই জায়গাগুলোতে ব্লাস্ট করবে, এই জায়গাগুলোতে ব্লাস্ট করলেই প্রথমে হচ্ছে আর্কিংটাকে এক্সটিংগুইশ করবে, নেভাবে, এবং গ্যাসটা বেরিয়ে যাওয়ার এই মুহূর্তে দেখো দুটো পাথ, এই দিকে একটা পাথ আছে ওপেন ভালভ, যেটা এটা এই দিকে একটা পাথ আছে, প্রথমে হচ্ছে এই ভালভটা বন্ধ, কাজে গ্যাস প্রথমেই চাইবে। আচ্ছা আরো বলে দিই, তোমার এইখানে এনক্লোজ চেম্বারটা ছিল, এই জায়গাটা পুরো এনক্লোজ চেম্বারটা ছিল, এখানে আরেকটা ভালভ আছে, অক্সিলারি ভালভ আছে এখানে। প্রথমেই যেটা হবে, এই অক্সিলারি ভালভটা খুলবে, এইখান দিয়ে গ্যাসটা প্রথমে বেরোতে চাইবে, কারণ গ্যাসটাকে আমি এইদিকে বেরোনোর এই জন্যই পাস করে দিচ্ছি, যাতে করে আর্কিং হর্নের ভেতর দিয়ে আর্কটাকে নিয়ে ও ডান দিকে যেতে পারে, আর্কটাকে জাস্ট মানে যে আর্কটা প্রডিউস হলো, সে আর্কটাকে হর্নের ভেতর দিয়ে নিয়ে গিয়ে এক্সটিংগুইশ করে দেবে, এবং এটা খুব তাড়াতাড়ি এক্সটিংগুইশ হয়ে যাবে, খুব ফাস্টার অপারেশন, এয়ার ব্লাস্টের মতো অত কোনো সময় লাগে না, খুব তাড়াতাড়ি আর্ক নিভে গেল। যেই আর্ক নিভে গেল, তারপরে এই আউটলেট ভালভটাকে খুলে দিলাম গ্যাসের, আউটলেট ভালভটা খুলে দিলেই এই প্রেসারটা আবার এসে এসে এই চেম্বারটায় জমা হলো, তারপরে বাইরের চেম্বারটায় জমা হলো এই SF6 গ্যাসটা। যেই SF6টা বাইরের চেম্বারে জমা হলো, এই প্রেসারটা ফল করলো, কারণ তখন ইনলেট ভালভ বন্ধ হয়ে গেছে। এই ভালভটা ততক্ষণ খোলা থাকবে যতক্ষণ না প্রেসার আবার 2.8 কেজি বা সেমি স্কয়ার আগের প্রেসারটা ওঠে, এটা এবং সেক্ষেত্রে এইটা বন্ধ হবে এবং এইটা বন্ধ হবে আফটার অপারেশন, এই দুটো বন্ধ হয়ে গেল, এইটা খোলা থাকবে যতক্ষণ না প্রেসারটা 14.6 থেকে 2.8 এ নামছে, যেই নেমে গেল এই ব্রেকারটা আবার, এই ভালভটা বন্ধ হয়ে গেল, তাতে করে আবার আবার আগের মতো অপারেশনে চলে গেল। এবং এই চেম্বারে যে গ্যাসটা জমা হলো, এই এই চেম্বারটায়, বাইরের চেম্বারটায়, সেইটাকে আবার বাইরে যাবে একটা ফিল্ট্রেশনের ব্যবস্থা থাকে, অর্থাৎ এই প্রত্যেকবার অপারেশনের পর দেখো এই যে এটা, এখান দিয়ে যে আর্কটা বেরোলো, সেটাও এই বাইরের চেম্বারটা এলো, এই আউটলেট ভালভ এটা দিয়েও বাইরের চেম্বারটা এলো, বাইরের চেম্বারটা এসে বাইরের চেম্বারে যে গ্যাসটা, সেই গ্যাসটা মানে সেইখানে যে SF6 গ্যাসটা, সেইটাকে ওরা একটু ফিল্ট্রেট করে নেয়, কারণ যত যাই হোক এইখানটায় কিছু পরিমাণ ছাই থাকবে, ছাইটা কিসের ছাই, এইখানে যে কন্ট্যাক্ট গুলো আছে সেই কন্ট্যাক্টের হালকা ডাস্ট, খুব হালকা হালকা পরিমাণ ডাস্ট থাকবে, অ্যামাউন্টটা খুবই কম, বাট একটা সময় পর যখন এই গ্যাসটাকে আমি আবার ইউজ করবো, তখন এই গ্যাসটাকে ফিল্ট্রেশনের একটা ব্যবস্থা লাগে, অর্থাৎ এখানে একটা ফিল্টার আছে,
সালফার হেক্সাক্লোরাইড গ্যাসকে ফিল্টারের ভেতর দিয়ে নিয়ে গিয়ে আবার তার যে মেন ট্যাঙ্ক আছে, সালফার হেক্সাক্লোরাইড যে ট্যাঙ্ক আছে, সেই ট্যাঙ্কে গিয়ে জমা করে, যেখান থেকে আবার ইনলেট ভালভ দিয়ে পরবর্তী অপারেশন গুলো কাজে লাগে। অর্থাৎ এখানে আমি কি করছি, এয়ার প্রেসারে যেমন এয়ার ব্লাস্টে আমার এয়ারটাকে আমি রিলিজ করে দিচ্ছিলাম, বাট এক্ষেত্রে আমাকে যেটা করতে হয়, এখানে কিন্তু আমাকে হেক্সাক্লোরাইড গ্যাসটাকে আমি ফিল্টারের ভেতর দিয়ে আমি কিন্তু অপারেট করি। এতে করে যেটা হয়, আমি একই গ্যাসকে বারবার রিইউজ করতে পারি। এটাই আমার এখানকার ফিচার। ঠিক আছে। এবং এই আমার এয়ারটার মতো এরকম ডিটোরিয়েট করে না, আমার ওয়াটার ভেপারের প্রবলেম নেই, এই প্রবলেমগুলো এখানে কমপ্লিটলি নেই এই জায়গাটাতে। যে কারণে আমার মানে এই SF6 ব্রেকারের অপারেশনটা ওর থেকে অনেক ফাস্টার, সেফ, কোন রকম ফায়ার হ্যাজার্ড নেই। এগুলো হচ্ছে ওর অপারেশনের জায়গা থেকে কোনো কারো প্রবলেম থাকলে একটু বলবেন। যদিও আমি ছবিটা এখানে এক্সাক্ট বইয়ের মতো আঁকিনি, এক্সাক্ট বইয়ে তোমাদের যে ছবিটা আছে মনে পড়েছে, তোমাদের ওটা আঁকতে হবে, আমি পুরোটা আঁকিনি। আমি জাস্ট কোন পাথ দিয়ে কি বেরোয় সেটা দেখিয়েছি। কারো কিছু স্যার প্রবলেম? বলছি এইখানে, স্যার আপনি ডায়াগ্রামটা বুঝালেন তো স্যার, এখানে বুঝতে পারলাম, কিন্তু ওই একটা ভিডিও দেখছিলাম স্যার ওই অপারেশনটা তো, কিন্তু ওই ওই জায়গাতে মানে কোনটা কি কিছুই বুঝতে পারছি না। একটু স্যার যদি আমাকে দেখিয়ে দেন তাহলে খুব ভালো হবে। ভিডিওটা তুমি তাহলে আমাকে পাঠিও না, দেখিও। ভিডিওটা তো আমি ভিডিও না দেখিনি। স্যার, যে হ্যাঁ ভিডিও বটে, কিন্তু স্যার আপনি একটা মানে ডায়াগ্রাম থেকে বা ছবি দিয়ে দিয়ে যদি একটু বুঝিয়ে দিতেন তাহলে ভালো হতো। মানে ইয়েগুলো বুঝতে পারছি না, যে কোনখান থেকে গ্যাসটা কোন জায়গা থেকে বেরোচ্ছে, ওই জায়গাটা বুঝতে পারছি না। আমি তাহলে কি বইয়ের ডায়াগ্রামটাই দেখি দেবো? হ্যাঁ স্যার দেখিয়ে দিন। বইয়ের ডায়াগ্রামটা অ্যাকচুয়ালি তোমাদের আঁকতে হবে পরীক্ষায়, তো আমি বইয়ের ডায়াগ্রামটাই দেখি দিই। দাঁড়াও, দেখাচ্ছি। বইয়ের ডায়াগ্রামটা আমি কেন আমি প্রথমেই দেখাইনি, বইয়ের ডায়াগ্রামে কিন্তু বাইরের চেম্বারটাকে দেখানো হয়নি। বইয়ের ডায়াগ্রামে শুধুমাত্র ইন্টারনাল চেম্বারটা দেখিয়েছি, তোমাদের দেখাচ্ছি। দাঁড়াও, বইটা এটা খুলি। আচ্ছা, এটা হচ্ছে তোমার ভিডিওটা অফ করি। আচ্ছা, সবাই দেখতে পেয়েছো স্ক্রিনটা? তারপরে আমাকে আনপিন করা থাকলে আমাকে আনপিন করো, গিয়ে এবার দেখো স্ক্রিনটা। আশা করি সবাই দেখতে পাচ্ছ। এইটা হচ্ছে বইয়ের ছবিটা, যেটা আমি বললাম। তো এখানে দেখো দুটো কন্ট্যাক্ট দেখানো হয়েছে, আমি কন্ট্যাক্টগুলোকে আরেকবার দেখাচ্ছি এখানে। আচ্ছা, সবুজ লাইনে দেখাই তাহলে সুবিধা হবে। তো দেখো এই একটা কন্ট্যাক্ট, যেটা আমি বলছি ফিক্সড কন্ট্যাক্ট। আর এই দিকে যে কন্ট্যাক্ট আছে দেখো, এই যে কারণে এই কন্ট্যাক্ট হচ্ছে মুভিং কন্ট্যাক্ট। ঠিক আছে, তাহলে দুটো কন্ট্যাক্ট তোমরা বুঝতে পেরেছো। যে আর্কিং হর্নের কথা বললাম, দেখো এটা তো সিঙ্গার মতো আকৃতি, আর্কিং হর্ন। এটা লেখাও আছে এখানে, আর্কিং হর্ন লেখা আছে। এইটা হচ্ছে আর্কিং হর্ন। আর কি কি আছে দেখো, এখানে একটা ইনলেট ভালভ আছে, ইনলেট ভালভটা এখানে দেখাইনি। আর আউটলেট করার জন্য আউটলেট ভালভটাকে দেখিয়েছি এখানকার। এখানে একটা এই যে এই আর্কিং হর্নের মাথায় একটা অক্সিলারি ভালভ আছে, এই ভালভটাকেও দেখাইনি। অর্থাৎ ইনলেট ভালভ অক্সিলারি ভালভকে দেখাইনি, শুধু গ্যাসের আউটলেটটাকে দেখিয়েছি। এবং এই টোটালটা হচ্ছে আরেকটা এনক্লোজ চেম্বারের ভিতরে আছে, যে চেম্বারটাকে দেখানো হয়নি, যে তিনটা কেস আমি বললাম। এবার কি আছে দেখো, এইটা হচ্ছে এই এইখানে একটা যে ওই বললাম যে অপারেটিং রড আছে, এই রডটা যদি ধরো তোমার ঘোরে আর কি, এই রডটা যদি ঘোরে, তাহলে এই মুভিং কন্ট্যাক্টটা বাম দিকে সরবে, বা উল্টো দিকে ঘুরলে ডান দিকে সরবে আর কি। তো যেখানটা আর্কিং হবে, যেটা বললাম ভেতরের চেম্বারটা, দেখো এইটা হচ্ছে ভেতরের চেম্বারটা, এই পুরোটা হচ্ছে ভেতরের চেম্বারটা, যার ভেতরে আমি যেটা বলছি আর্ক চেম্বার, অর্থাৎ যেখানে আর্কিংটা হবে। আর্কিং কোন জায়গায় হবে, দেখো এখানে ব্লু ব্লু কালার করে আর্কিং গুলো দেখিয়েছি, এইখানে আর্কিং হয়েছে হর্নের মাথায়, এই জায়গাগুলো তো আর্কিং তৈরি হয়েছে, এবং ফিক্স কন্ট্যাক্টটা ছেড়ে যাচ্ছে, আর্কিংটা এখানে রয়েছে। আমি যদি সেই অবস্থায়, এবং আমার যখন কানেক্টেড ছিল তখন আমি ভিতরে SF6 গ্যাসের প্রেসার 2.8 এ রেখেছিলাম, এখানটা এখানে 2.8 এ রাখা ছিল। তো তারপরে যখন এটা অপারেট করলো, অপারেট করার সময় কি হচ্ছে দেখো, ফিক্স কন্ট্যাক্টটা লেফট পজিশনে সরে যাচ্ছে, এখানে আর্কিং প্রডিউস হচ্ছে, সেই মোমেন্টে আমি ইনলেট ভালভ দিয়ে হাই প্রেসারে SF6 গ্যাস আমি চার্জ করলাম। তাহলে এই মোমেন্টে গ্যাস আউটলেট যেটা আছে না, গ্যাস আউটলেট যেটা আছে, এই গ্যাস আউটলেটটাকে ফার্স্ট টাইম আমি ক্লোজ রাখবো।
যাতে, এবং এইদিকে যে অক্সিলারি পোর্শনটা আছে এইদিকে, এই পাতটাকে আমি খোলা রাখবো যাতে করে সালফার হেক্সাফ্লোরাইড গ্যাসটা যেটা 14.6 কেজি/সেন্ট স্কয়ারে ব্লাস্ট করেছে সেটা আর্টকে ঠেলে এই দিক দিয়ে নিয়ে যেতে বাধ্য করে আর্টটা, অর্থাৎ আর্টিং হর্ন দিয়ে বার করে দিতে বাধ্য করে। যেই আর্টিং হর্ন দিয়ে ওটা বেরিয়ে গেল, এই গ্যাসটা আমার আর্টিংটা এক্সটিংগুইশ হয়ে গেল, এট দ্যাট মোমেন্ট আমি এই গ্যাসের আউটলেটটাকে খুলে দেবো। সরি, গ্যাসের আউটলেটটাকে খুলে দেবো। গ্যাসের আউটলেটটাকে খুলে দিলেই দেখো আমার বাকি গ্যাসটুকু এসে বাইরের চেম্বারটায় জমা হবে, যে বাইরের চেম্বারটা, এবং এইটা ততক্ষণই খোলা থাকবে যতক্ষণ না তোমার ওটা আবার এই জায়গাটা ইনলেট মানে ভেতরের চেম্বারের কাছে আবার 2.8 এ ওঠে। যেই 2.8 এ উঠে গেল ব্যাস তিনটে ভালো দেওয়া বন্ধ। এই হচ্ছে কনসেপ্ট। বলো এই ছবিটা কারো বুঝতে অসুবিধা থাকলে একটু বলো। এই হচ্ছে ব্যাপার, আর কিছু সেরকম নেই। এবং এই ছবিটাই বলতে বলতে ছেলেটা পরীক্ষা আছে, এটা এটাই যা লেখা দিতে হবে, আর বেশি কিছু ইয়ে করতে হবে না। বোঝা গেছে সবার? কার প্রবলেম নেই তো ছবিটায়? হ্যাঁ স্যার ঠিক আছে। ওকে, ঠিক আছে, আমি তাহলে এটা বন্ধ করি। আচ্ছা, এটা আমি ক্যামেরাটা অন করি। আচ্ছা শোনো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে SF6 গ্যাসের SF6 সার্কিট ব্রেকারের অ্যাডভান্টেজ। প্রচন্ড ইম্পর্টেন্ট কোশ্চেন। বলো যে কটা অ্যাডভান্টেজ তোমরাই মনে পড়ছে বলো। মানে সবগুলোই প্রায় বলে দেওয়া হয়েছে, তাও একবার জাস্ট বলো যা যা মনে পড়ছে। তাহলে ওই যে হিউমিডিটিটা রিমুভ করার কোনো দরকার হয় না। আর দাঁড়াও আমি আমি এক এক করে এখানে ইয়ে করে মুছে নিই। নাম্বার 1 হচ্ছে হিউমিডিটির কেস নেই, মানে হচ্ছে নো ময়েশ্চার, নো ময়েশ্চার এন্ড ইটস রিমুভাল। তো স্যার ডাইইলেকট্রিক স্ট্রেন্থটা হয় বেশি হয়। এক্স্যাক্টলি, ডাইইলেকট্রিক স্ট্রেন যেটা আমাকে প্রোভাইড করতে হবে সেটা 2 to 3 টাইমস অফ এয়ার। এয়ারের থেকে যা ডাইইলেকট্রিক স্ট্রেন তার থেকে প্রায় 2 থেকে 3 টাইমস, অর্থাৎ আর্ক কোয়েঞ্চিংটা অনেক ফাস্টার। ঠিক আছে। তৃতীয় হচ্ছে SF6 কস্টলি হলো, এটাকে আমি রিইউজ করছি। রিউজেবল গ্যাস আর কি, মানে অর্থাৎ গ্যাসটা ডিটোরিয়েট করছে ওই গ্যাসটাকে আমি ইউজ করছি, আবার রিউজেবল করছি বারবার। আচ্ছা, আর কি কি অ্যাডভান্টেজ আছে দেখো, তুমি যখন এয়ারের ভেতরে কিছু করো না, এয়ার মানে কি একটা অক্সিজেন আছে তাই তো, তো কাজে এয়ারের ভেতরে তোমার যখনই কোনো ফায়ারিং মানে আর্কিং হবে এয়ারের ভেতরে, তাহলে যে মেটাল, মনে করো একটা কন্টাক্ট, একটা কন্টাক্ট, দুটো কন্টাক্টের মাঝখানে আর্কিং হচ্ছে, তো দুটো কন্টাক্টের মাঝখানে যদি আর্কিং হয়, কন্টাক্টের যে সারফেস গুলো তো ক্ষয়প্রাপ্ত হচ্ছে, এই জায়গাটা এবং এই জায়গাটা, এই সারফেস গুলো যখন ক্ষয়প্রাপ্ত হচ্ছে এই জায়গাগুলো, তখন হচ্ছে কি এইখানটাতে যে মেটাল সেই ধাতুর একটা অক্সাইড ধরো তৈরি হচ্ছে, এই ধাতুগুলোর অক্সাইড তৈরি হচ্ছে, মানে এয়ারের মধ্যে যদি এরকম আর্কিং হয় তো এই ধাতুগুলোর অক্সাইড তো তৈরি হবেই হবে, তাই না? কিন্তু সালফার হেক্সাফ্লোরাইড যেহেতু কারোর সাথে রিঅ্যাক্ট করে না, নো অক্সিডেশন, নো কার্বন, কোনো কার্বনও পড়ে না। কার্বন ডাই অক্সাইড যেখানেই ইয়ে হবে, এই যখনই এরকম আর্কিং হবে, CO2 গ্যাস তো তৈরি হয়। CO2 গ্যাসটা ও কোত্থেকে পায়? অক্সিজেনটা এয়ার থেকে নেয়। তুমি দিচ্ছ সালফার হেক্সাফ্লোরাইড, কোনো কার্বনাইজেশনের কেসই নেই। তারপর স্যার ওই যে কম্প্রেশন যেটা বলছিলেন, কম্প্রেশনও তো মানে মোটামুটি ওই এয়ারের মতো অতটা কম্প্রেসড এয়ার হাই প্রেসার করার জন্য লাগবে না, তো একটা বলেছিলেন যে। হ্যাঁ, প্রেসারটা ওর থেকে একটু কম। লোয়ার প্রেসারে অপারেট করছে, ঠিক আছে। এর তোমার মেইনটেনেন্স অনেক লো লাগে। তারপরে এরপর আর হতে পারে তোমার হচ্ছে মেইনটেনেন্স কস্ট বললাম, রিস্ক অফ ফায়ার, অক্সিজেন নেই, নো রিস্ক অফ ফায়ার, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে তোমার আমার SF গ্যাসের তোমার মানে সার্কিট ব্রেকারে আমার অ্যাডভান্টেজ গুলো। এবং সেই কারণেই হাই ভোল্টেজ হাই কারেন্ট এই রেঞ্জে আমার ইউজ করা যায় এটাকে, অর্থাৎ যত তুমি হায়ার ভোল্টেজ হায়ার কারেন্ট রেঞ্জ যাবে সেখানে দেখবে সালফার হেক্সাফ্লোরাইড SF6 সার্কিট ব্রেকার রয়েছে। আর ডিসঅ্যাডভান্টেজ কি কি হতে পারে?
সালফার হেক্সাক্লোরাইডের দাম আছে, মানছি রিউজ করছো, দাম তো আছে, ঠিক আছে। মানে যে কারণে কস্টলি গ্যাস মানে কি, মানে কস্টলি গ্যাস মানে তোমার সার্কিট ব্রেকারটা কস্টলি, সার্কিট ব্রেকারের দামটাও বেশি, যেহেতু এবার স্যার গ্যাসটা যদি কোনো কস্টলি। গরমে যদি স্যার যদি লিক করে যায় ওইটা, তাহলেও তো মানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকতে পারে। লিক তো দেখো, লিক যে কোনো গ্যাস, মানে অয়েল লিক করলেও বিয়ে হতে পারে ওটা। তোমার না ওই তুমি যেটা বলছো যে এই গ্যাসটা, সালফার সালফার গ্যাসটা মানে ইনহেল করলে প্রবলেম, ওটা ওটা অতটা নয়। কতটুকু আর গ্যাস থাকে, এই তো ব্রেকারের একটা ব্রেকারের সাইজ খুব বেশি হলে তোমার এই এই আমার এই যে এই এই ঢালাইটা দেখছো, এই উপরের লিঙ্কটান ঢালাইটা, এখান থেকে আমার এই অবধি, মেঝে অবধি, ফ্লোর অবধি এতটা বড়, আর এই এতটা লম্বা, এই এতটা চওড়া, এই একটা সার্কিট ব্রেকারের সাইজ। ওইটুকু আর কতটা কি গ্যাস ইয়ে হবে, ওটা অতটা ইয়ে নয়। কিন্তু তোমার হচ্ছে প্রত্যেকবার এই পিউরিফিকেশনটা করতে হয়। অর্থাৎ একবার সার্কিট ব্রেকার এই গ্যাসটা অপারেট করলো, পরের চেম্বারে গেল, ওখান থেকে তুমি আবার যখন স্টোরেজে ভরবে, এই পিউরিফিকেশনটা দরকার হয়। এই পিউরিফিকেশন করতে গিয়ে সেইখানটা তোমার একটা ছোট মেনটেনেন্স দরকার হয়, যদি সেটা খুবই মাইনর, কারণ এইখানকার ম্যাক্সিমাম মেনটেনেন্সটাই লাগে না। আমরা একটা সার্কিট ব্রেকারের মেনটেনেন্স বলতে আগেই যেটা বুঝি, মেনটেনেন্স কোথায়, যে সার্কিট ব্রেকারটা অনেকদিন অপারেট করতে করতে এই কন্ট্যাক্টের, এই যে কন্ট্যাক্টের জায়গাগুলো কার্বনেটেড হয়েছে, এখানে অক্সাইড ফর্মেশন হয়েছে, ভালো কন্ট্যাক্ট পাচ্ছে না, এইগুলো হচ্ছে সমস্যা। ওইগুলোকে মেনটেনেন্সটাকে নিয়ে আমার বেশি হেডেক। আর এই গ্যাসটাকে পিউরিফাই করবো, সেটা মেনটেনেন্সের জন্য তাও একটা পিউরিফিকেশনের দরকার পড়ে, একটা একটা অক্সিলারি ডিভাইস লাগাতে হচ্ছে তোমাকে আলাদা গ্যাসটা পিউরিফিকেশনের জন্য, সেটা আমার ইয়ে। তো এই দুটো ছোট্ট দুটো ডিসঅ্যাডভান্টেজ, ম্যাক্সিমামটাই অ্যাডভান্টেজ, যে কারণে এটা যথেষ্ট অ্যাকসেপ্টেবল জিনিসপত্র আছে। হুম, এখানে ও আর একটা বলিনি, নয়েজলেস অপারেশন। সেটা হচ্ছে যে যখনই তোমার কোনো সার্কিট ব্রেকার অপারেট করে না, তোমরা সার্কিট ব্রেকার অপারেশনের শব্দ কেউ শুনেছো? বলো তো, কেউ শুনেছো? না স্যার। প্রত্যেকে শুনেছো। ট্রেনে, লোকাল ট্রেনে সবাই চেপেছো অলমোস্ট। লোকাল ট্রেনে যদি চেপে থাকো, দেখবে লোকাল ট্রেনে যেতে যেতে মাঝে মাঝে ধক 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 করে আওয়াজ হয়। এই ধক ধক যে আওয়াজটা, ওটা ঢাকা সার্কিট ব্রেকার, আমি এক্ষুনি পড়াচ্ছি। ওইগুলো সার্কিট ব্রেকার অপারেশন আওয়াজ, যখন অপারেট করে আওয়াজ হয়। কিন্তু এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার যেটা ছিল, মানে এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার, এই ব্রেকারটা যখন অপারেট করে 20 কেজি পার সেমি স্কোয়ার প্রেসার এসে ডাইরেক্টলি অ্যাটাক করে, এটা বিকট শব্দ হয়। শব্দটা বাইরে থেকে তুমি যদি ফিল্ড দাও না, ওটা একটা ধক করে একটা শব্দ শুনতে হবে, জোর বেশ, মানে বুঝতে পারবে যে হ্যাঁ একটা ভেতরটা আওয়াজ হলো, ব্রেকারটা পাচ্ছে না, বুঝতে পারবে যে ভেতরটা আওয়াজ হলো। কিন্তু এই সালফার হেক্সাক্লোরাইড গ্যাস যখন এখানে অ্যাটাক করে না, এমন কিছু মানে আওয়াজ পাওয়া যায় না, নয়েজলেস অপারেশন। হ্যাঁ অপারেট করলে, হ্যাঁ তুমি কান পাতলে আওয়াজ শুনতে হবে, আদারওয়াইজ খুব বেশি সাউন্ড জোরে হয় না। এটা একটা নয়েজলেস অপারেশন, খুব ভালো হয়েছে ব্যাপারটা। হুম। তোমরা ট্রেনে যেতে আওয়াজটা শোনোনি, ধক ধক করে একটা আওয়াজ হয়, শোনোনি মাঝে মাঝে? দেখবে মোটর কোচে যদি বসো, তাহলে দেখবে কম্প্রেসার চালুর আগে একটা ধক করে যে সাউন্ড হয়, তারপর কম্প্রেসার চালু হলো, আর ধক করে একটা দিয়ে করে বন্ধ হয়ে গেল, হয় দেখবে আওয়াজটা একটু শুনে থাকবে। বা এখন বললাম, এরপরে যখন চাপবে একটু খেয়াল করে কান পাতবে, ভিতরে মোটর কোচে বসতে হবে, তুমি নর্মাল কোচে বসলে হবে না। মোটর কোচ গুলো বসে দেখবে, একটা লম্বা 12 কোচে কামরায় 4টে মোটর কোচ আছে, 4টে মোটর কোচে যে কোনো একটা কোচে বসে দেখবে, ওই দেখবে একটা বড় চেম্বার থাকে, যে চেম্বারটা আমরা ঢুকতে পারি, ওই চেম্বারটার পাশ দিয়ে সাইড দিয়ে যেতে হয়, ওই চেম্বারটার পিছনের সিট গুলোয় বসবে, ভেতরে দবাদব ব্রেকার অপারেট করতে শুনতে হবে, একদম সার্কিট ব্রেকার আমি পড়াচ্ছি, এরপরই পড়াবো। স্যার বলছি অ্যাডভান্টেজে স্যার আরেকটা পয়েন্ট বলা যেতে পারে না স্যার? ওই এয়ার ব্লাস্টে যে বলছিলেন ওই অ্যাটমসফিয়ারিক কন্ডিশনের উপর ডিপেন্ড করে, সেই মানে ও হ্যাঁ 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 গরমকালে হ্যাঁ, একরকম। এই তো এইটাতেই, হ্যাঁ। এইটার মধ্যেই বলতে পারো, এইটার মধ্যেই বলতে পারো, এই তো অ্যাটমসফিয়ারের উপরে তো কোনো ময়েশ্চার ঢুকছে না, না ওটাই। বেশ, এবার পরবর্তী যে সার্কিট ব্রেকারটা আছে, সেটা হচ্ছে বেশ ভালো, ভালো মানে ওকে অনেকেই অ্যাকসেপ্ট করতে চায়। এতক্ষণ যে সার্কিট ব্রেকার গুলো বললাম, কি কি বলেছি? অয়েল বলেছি, এয়ার সার্কিট ব্রেকার বলেছি, এখন বললাম SF6। তিনটের ক্ষেত্রেই দেখো, অয়েল হোক বা গ্যাস, একটা মিডিয়াম রয়েছে। এবার ধরো মাইনিং প্ল্যান্ট, খনি,
অর্থাৎ অনেক মাটির ভেতরে ওইখান থেকে ধরো কয়লা কেটে আনা হচ্ছে, কয়লা কাটা হচ্ছে বা যে কোনো ইয়ে কাটা হচ্ছে। একটা মাইনের ভেতরে তুমি যদি ঢোকো না, সেখানে গিয়ে দেখবে একটা বিরাট বড় একটা ইঞ্জিনিয়ারিং মিউজিয়াম যেটা, মানে যেখানে প্রত্যেকটা ট্রলি অটোমেটিক, যা ধর একটা মানে আহ, একটা রোবোটিক আর্ম কয়লা গুলোকে ইয়ে করছে, যে একটা কত কত ট্রলিতে লোড করেছে, ট্রলি গুলো ট্রেনের চাকার মতো লাইন নেমে নেমে আসছে, উপরে উঠে যাচ্ছে। মাইনের সিস্টেমটা এরকম, খনি যেটা বলছে, সেইখানকার ভেতরে একটা বড় ইলেকট্রিক্যাল সিস্টেম আছে। তো যেখানে ইলেকট্রিক্যাল সিস্টেম থাকবে সেখানে তোমাকে একটা ব্রেকার দিতে হবে। এবার ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সমস্ত সার্কিট ব্রেকার গুলো তুমি যদি খনির ভেতরে ব্যবহার করো না, বাই চান্স যদি লিক করে, বাই চান্স যদি ম্যাল ফাংশন করে লিক করে, ওই খনির যত শ্রমিকরা কাজ করছে তাদের প্রাণ সংশয় হবে। এই একটা সব থেকে বাজে প্রবলেম। খনির ভেতর একটা এমনিতেই অনেক আজে বাজে গ্যাস ইত্যাদি থাকে। হাই প্রেসারের, মানে হাই প্রেসার যদি ওখানে দুম করে ওই জায়গাটা লিক করে, যে কোনো মোমেন্টে অনেক কিছু জায়গায় ব্লাস্ট হয়ে যেতে পারে, আগুন লেগে যেতে পারে। সালফার হেক্সাক্লোরাইড গ্যাস যদিও সেফ, স্টিল খনির মধ্যে লোকেরা কাজ করছে, এমনি ওখানে অক্সিজেন অনেক কম, যেটুকু অক্সিজেন আছে কৃত্রিম অক্সিজেনের ব্যবস্থা আলাদা করা হয়েছে, তারপর এই গ্যাস যদি লিক করে সমস্যা। অক্সিজেনের ইয়ে হবে, খনি তো খোলা বাতাসে তো নয়। তখন দেখা যাচ্ছে মাইনিং ইত্যাদি জায়গায় বা বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে যে এই সার্কিট ব্রেকার গুলো ব্যবহার করা একটু সমস্যা। তখন বলছে যে সলিউশন কি, সলিউশন বলছে আর্ট কোয়েঞ্চ করা নিয়ে কথা, তো আর্টটাকে তো দেখাতে হবে, আর্টকে হতেই দেবো না, আর্টকে হতেই দেবো না। উপায় কি? উপায় হচ্ছে, বলছে যে আর্ট কেন হয়, দুটো কন্ট্যাক্ট যখন এখান থেকে সরে যাচ্ছে, সেপারেট হয়ে যাচ্ছে, মাঝখানে মিডিয়ামটা একটা ক্যাপাসিটি ফর্ম করে, সেই ক্যাপাসিটারের ব্রেকডাউন হয়ে গেলেই আমি আর্কিং দেখতে পাই। এই ক্যাপাসিটি যখন ব্রেকডাউন করে যায়, তো বলছে যে এখানে কি এই ক্যাপাসিটার তৈরি হতে দিও না। ক্যাপাসিটার মানে কি? ক্যাপাসিটার মানে যারা আয়ন, মানে ইয়েকে, চার্জকে স্টোর করতে পারে, অর্থাৎ আয়নকে স্টোর করতে পারে, তাকে ক্যাপাসিটার বলবো। অর্থাৎ মাঝখানে যে ইনসুলেটিং মিডিয়ামটা, ধরে নাও এখানে এয়ার আছে, তাহলে সেই এয়ার যে মিডিয়ামটা, তার এক সাইডে প্লাস 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 প্লাস, একদিকে মাইনাস 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 ধরে নিচ্ছি, তার মানে কি, এটা একটা ক্যাপাসিটার ফর্ম করছে, তাই না? এবং ক্যাপাসিটার এইটা ধরে রেখেছে কেন, কারণ এইখানকার যে ইনসুলেটিং মিডিয়ামটা, তার প্রপার্টি হচ্ছে চার্জকে ফ্লো হতে দেবে না। চার্জকে ফ্লো হতে না দিলেই চার্জ স্ট্যাগন্যান্ট হয়ে থাকবে, চার্জ স্ট্যাগন্যান্ট হয়ে থাকা মানেই ক্যাপাসিটার ফর্ম করে যাবে। তো কি উপায় বলছে? বলছে এই এয়ারটাকে সরাও, হতেই দিও না। অর্থাৎ একটা এনক্লোজড চেম্বার নাও, এনক্লোজ চেম্বারের ভেতরে তোমার দুটো কন্ট্যাক্ট থাকুক, যা যেরকম একটা ফিক্সড কন্ট্যাক্ট যদি হয়, একটা মুভিং কন্ট্যাক্ট হোক, যাই হোক নাই হোক, এই চেম্বারটাকে সমস্ত এয়ার বার করে দাও, ভেতরটা ভ্যাকুয়াম করে দাও। ভ্যাকুয়াম মানে কি, ভেতরে পুরো একদম মানে কোনো এয়ার থাকবে না, পুরো ভ্যাকুয়াম। পুরো ভ্যাকুয়াম কি টেকনিক্যালি কখনো করা সম্ভব হয় না। ছোটবেলায় পড়েছিলে যে কোনো পাত্রকে পুরোপুরি বায়ুশূন্য কখনোই করা যায় না। তুমি এয়ার প্রেসার, আমি বলতে পারি হ্যাঁ, এটা যে এয়ার প্রেসারটা ছিল, সেটার যখন আমি এয়ার বার করিনি তখন কত প্রেসার ছিল না, 1 টর। টর মানে বুঝতে পারছো, টরিসেলি, টরিসেলি পরীক্ষায় টরিসেলি কি বলেছিল, এই পারস্তম্ভের উপর 76 সেমি পারস্তম্ভের, মানে 76 সেমি মার্কারি প্রেসার যেটা, তাই তো টরিসেলিতে এটা বলেছিল, টরিসেলি পরীক্ষাটা। তো 1 টর মানে হচ্ছে এই 76 সেন্টিমিটার মার্কারি প্রেসার। হুম। তো আমি ধরে নিচ্ছি যে যখন আমি এয়ার রিমুভাল করিনি তখন ভেতরে ছিল 1 টর। এবার এখান থেকে কম্প্রেসার দিয়ে আমি এয়ার বার করতে শুরু করেছি, ঠিক আছে, কম্প্রেসার দিয়ে এয়ার বার করতে শুরু করেছি। বার করতে 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 কত প্রেসার আমি লোয়েস্ট আনতে পারি, 10⁻⁻7 থেকে 10⁻⁵ টর। একদম এয়ারের যে আমি লোয়েস্ট ভ্যাকুয়াম যেটা করতে পারি, ধরো এইরকম রেঞ্জে। তাহলে এইরকম রেঞ্জের ভ্যাকুয়াম করে, অর্থাৎ এয়ার প্রেসারটাকে এতটা, অর্থাৎ জিরো, শূন্যর পরে 7টা দশমিক, এই দশমিক পরে 7টা ইয়ে আর কি, 7টা ঘর, মানে তুমি জাস্ট আইডিয়া করে নাও যে আমার কতটা ভ্যাকুয়াম করা হয়েছে। তাহলে এতটা ভ্যাকুয়াম করেছো, সেই কন্ডিশনে এবার তুমি যদি দুটো কন্ট্যাক্টকে সেপারেট করো, তখন মাঝখানে আর্ক স্ট্রাইক প্রায় হতে পারবে না বললেই চলে।
আর্টটা ফর্মিং হতে পারবে না। হ্যাঁ, একদম কি ফর্মিং হবে না? হবে। আমি এই জায়গাটাকে একটু ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখি কি হবে। দেখবে এই একটা কন্ট্যাক্ট আর এই একটা কন্ট্যাক্ট একে অপরকে টাচ করেছিল, ধরে নাও। আমি এভাবেই আঁকছি, ঠিক আছে, বোঝার জন্য এভাবে আঁকছি, এভাবে টাচ করেছিল। যদি একদম এভাবে থাকে না, ভালো করে মানে পুরো গেঁথে বসে এর মধ্যে একদম। তো ধরে নাও এভাবে টাচ করেছিল, যখন সেপারেশন হতে শুরু করলো, অর্থাৎ আমার কন্ট্যাক্টটা এরকম পজিশনে এসেছে, ঠিক মাঝখানে একটা, সেই জাস্ট বেরিয়েছে একটা, মাঝখানে ছোট্ট একটা স্পার্ক অবশ্যই দেখা যাবেই যাবে। সেই স্পার্কটা কোত্থেকে আসবে জানো? সেই স্পার্কটা হচ্ছে মেটালিক আয়ন। অর্থাৎ এইখানে এই যে কপার মেটালটা আছে, যদি কপার মেটাল থাকে, তাহলে সেই কপারের আয়ন, সেই আয়নটুকু এই কপারের খুব সামান্য কিছু গ্যাসিয়াস আয়ন এই জায়গাটা থাকবে, সেইটার জন্য একটা ছোট্ট স্পার্ক ফর্ম করবে। এবার এই মুভিং কন্ট্যাক্ট তো বাঁদিকে সরছে, বলছে এটা কতক্ষণ থাকবে এই স্পার্কটা? বলছে 0.6 সেন্টিমিটার অব্দি। অর্থাৎ যতক্ষণ ওদের মধ্যে গ্যাপিং 0.6 সেন্টিমিটার, ততক্ষণ এই স্পার্কটা থাকবে। তারপরে যেই ওর থেকে গ্রেটার হয়ে গেল, গ্রেটার দ্যান দ্যাট সরে গেল, এই স্পার্কটা থাকবেই না। অর্থাৎ তুমি যদি এর অপারেশনটা দেখো, দেখবে ব্রেকারটা টুম করে সরে গেল, প্রায় আর দেখতে পাবে না বললেই চলে। তুমি যদি অন্ধকারে দেখো জিনিসটাকে, যে অন্ধকারের মধ্যে কি, তাহলে তো একবার এক এক ঝলক আলো দেখতে পাবে, কিন্তু প্রায় দেখবে আর কার নেই দেখবে। আর্টটা ফর্মেশন করবে কোথা থেকে? আর্ট তো ফর্মেশন হতে গেলে একটা ভিতরে গ্যাসিয়াস মিডিয়াম চাই, সেটা এয়ার হোক যা হোক, একটা গ্যাসিয়াস মিডিয়াম চাই। দ্বিতীয় কথা, ওই গ্যাসিয়াস মিডিয়ামের আয়োনাইজেশন হবে, তবে তো ইলেকট্রন কন্ডাক্ট করবে। এই ফাঁকা জায়গা, এখান থেকে ইলেকট্রন কিভাবে কন্ডাক্ট করবে? করতেই পারে না। তো সেই কারণে আর্টটা দেখবে যে যেই 0.5 সেন্টিমিটার বেশি গ্যাপিং হয়ে যাবে না, দেখবে আর্কিং নেই। অর্থাৎ সব থেকে তাড়াতাড়ি যদি আর্ট কেউ এক্সটিংগুইশ করতে পারে, তাকে বলা হয় ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার। স্যার এটা কি হিউজ ভোল্টেজ হ্যান্ডেল করতে পারবে স্যার? না, ওটাই পারবে না। ওইটাই তো মুশকিল, ওইটাই হচ্ছে অসুবিধা। এবার এটাই হচ্ছে প্রশ্ন যে ভ্যাকুয়াম সার্কিট, আগে বলে দিই তাহলে, যেই যে টেকনোলজি আবিষ্কার হলো, তখন দেখো এটাকে কোথায় অ্যাডভান্টেজ? ফার্স্ট অ্যাডভান্টেজ হচ্ছে যত মাইন, খনি আছে, খনির ভিতরে এটাকে ব্যবহার করো। যত খনি আছে মাইন, তা খনির ভেতরে ব্যবহার করার একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে তুমি গ্যাসটাকে পুরো, এয়ারটাকে পুরো বার করে বাইরে, একদম খনির বাইরে মাটির উপরে পাঠিয়ে দাও, কোনো অসুবিধা নেই। ভেতর ভ্যাকুয়াম থাকুক, কোনো সার্কিট ব্রেকারে কোনো চাপ ইয়েই নেই, অপারেশনের ব্যাপার নেই, মানে অপারেশনের ঝামেলা নেই, ম্যাল ফাংশন করলেও সমস্যা নেই। তবে হ্যাঁ, যেটা সমস্যা সেটা হচ্ছে যে এই ভ্যাকুয়াম চেম্বার যেগুলো হয় না, এই ভ্যাকুয়াম চেম্বারটাকে তুমি বিরাট বড় চেম্বার বানাতে পারো না। অর্থাৎ একটা সালফার হেক্সাফ্লোরাইড গ্যাস যদি হয় SF6 সার্কিট ব্রেকার, তার যে চেম্বারের চেহারা বললাম, হুম, ধরে নাও আমার মতো লম্বা, ওই আমার থেকে আরেকটু লম্বা, বা বা এইরকম রেঞ্জে ধরো, মানে 5 ফুট বা 6 ফুট, 6 ফুট ধরো তুমি। তো 6 ফুট হাইট এবং প্রায় ধরো 2 ফুট চওড়া, 6 ফুট হাইট 2 ফুট চওড়াওয়ালা যদি কোনো চেম্বার থাকে চৌমাকৃতি, তার ভেতর তুমি SF6 সার্কিট ব্রেকার অপারেট করতে পারবে। কিন্তু অতটা বড়, ওই অল্প মানে এই এতটা বড়র মধ্যে তুমি যদি ভ্যাকুয়াম করতে পারো, স্মল প্রেসে ভ্যাকুয়াম করো, ইটস ওকে। কারণ তুমি দেখো, তুমি যখন একটা চেম্বারকে ভ্যাকুয়াম করছো, বাইরে থেকে কিন্তু এয়ারের প্রেসার একদম কামড় দিচ্ছে ওকে, তাই না? এই চেম্বারটার উপর বাইরে থেকে কিন্তু এয়ারের প্রেসার যাচ্ছে, যে কারণে তোমরা ভালো করেই জানো যে একটা চেম্বারের ভেতর তুমি যদি হওয়া কথা, চেম্বারটা টিনের টিনের কোনো পাত্রকে তুমি যদি ভ্যাকুয়াম করে দাও, টিনের পাত্রটা দুমড়ে মুচড়ে যাবে। কারণ কি, বাইরে থেকে এয়ারের প্রেসার মারাত্মক দেবে ওর উপর। একদম নিউটনের থার্ড ল। অর্থাৎ তুমি এখান থেকে এয়ার বার করে দিচ্ছ, আর এইখানে ততটাই এয়ার প্রেসার দিচ্ছে। এয়ার এই জায়গাটা হিউজ প্রেসার দিচ্ছে। এবং যত শক্ত দেওয়ালি হোক, একটা ঝড়ের ধাক্কায়, আমরা দেখেছি ঝড়ের ধাক্কায় বড় বড় বিল্ডিং পর্যন্ত ভেঙে ধূলিসাৎ হয়ে যায় ঝড়ের ধাক্কায়। তো এয়ারের কি ক্ষমতা আছে? হিউজ ক্ষমতা এয়ারের। তুমি যখন ভ্যাকুয়াম করছো, তখন কিন্তু বাইরে থেকে সেই চেম্বারের উপর মারাত্মক এয়ারের প্রেসার ধরবে। কাজে এই চেম্বার গুলো তুমি বড় করতে পারো না, যে হ্যাঁ আমি এই চেম্বারটাকে এত বড় করলাম, একটা কন্টাক্ট এইখানে, একটা কন্টাক্ট এইখানে, এতটা গ্যাপিং ওদের মধ্যে করে দিয়েছি, পারবে না করতে। তোমার ভোল্টেজ দেখো, আমি বলি, যে যে কথাটা তুমি জিজ্ঞেস করে যে স্যার নিশ্চয়ই এদেরকে ভোল্টেজ রেঞ্জে ইউজ করা যাবে না,
উত্তরটা হচ্ছে এখানে লুকিয়ে আছে, যে তুমি একটা ব্রেকারকে একটা পার্টিকুলার ভোল্টেজ রেঞ্জে কখন ব্যবহার করতে পারবে। কারণটা হচ্ছে দেখো, যখন সার্কিট ইন্টারাপশন হচ্ছে তখন কারেন্ট নিয়ে চিন্তা ভাবনা যে কি কারেন্ট যাচ্ছিল, কিন্তু যখন সার্কিট ব্রেক করে গেছে, দিস ইজ ইউর ফিক্সড কন্ট্যাক্ট এবং দিস ইজ ইউর মুভিং কন্ট্যাক্ট, তখন এদের ভেতরে কি গ্যাপিং সেটা কিন্তু ডিপেন্ড করছে ওই ভোল্টেজ রেঞ্জের উপর, যে হ্যাঁ এইটুকু গ্যাপিং কতটা ভোল্টেজ সহ্য করতে পারবে, কি এতটা গ্যাপিং কতটা ভোল্টেজ সহ্য করতে পারবে। আমাকে যদি 132 কেভি বা 220 কেভি 220 কেভিটাকে বলা হয় তুমি এইটুকু গ্যাপের মধ্যে রাখো, হবেই না। 220 কেভি এইটুকুর মধ্যে রাখলে ব্রেকার নষ্ট হয়ে যাবে, মানে ব্রেকারটা অপারেট করবে না, আবার ডিসলাইক করে যাবে। তারপর আমাকে আফটার অপারেশন আমাকে এতটা মিনিমাম স্পেস রাখতে হবে, মানে যেরকম ভোল্টেজ রেঞ্জ, এই চেম্বার গুলোকে তুমি সাইডে চাইলেও অত বড় করতে পারছি না, যে কারণে আমার এটাকে খুব বেশি হাই ভোল্টেজ রেঞ্জে ইউজ করা যাবে না। ম্যাক্সিমাম কিন্তু খুব বড় এ হচ্ছে শুধুমাত্র কম্প্রেসার চালিয়ে, দেখো এবার কম্প্রেসার তুমি অপারেট করলে, মানে কম্প্রেসার এ করে এখানে এই প্রেসার রেখে দিলে, আবার হয়তো কোনো জায়গা থেকে লিকেজ বা কিছু বাড়ানোর জন্য টেম্পারেচার, এই টেম্পারেচার বলছি প্রেসারটা আবার হয়তো বেড়ে যাচ্ছে, তো 10 - 4 পৌঁছে গেল, আবার তুমি এই কম্প্রেসার চালু করলে আবার ওটাকে ভ্যাকুয়াম করে দিল। অর্থাৎ কম্প্রেসার একটা ফ্রিকোয়েন্ট লেভেলে চলবে এবং সেটা খুব কম, ধরো সারাদিনে হয়তো 2 বার চলবে কম্প্রেসার, তাতেই আমার এখানে ভ্যাকুয়ামের এই ভ্যাকুয়ামের যে প্রেসারটা ওটা মেনটেন করে রাখবে। সাধারণত 2 বার চললেই হবে, মানে বারবার অপারেট করলে বারবার কম্প্রেসার চালাতে হবে না, যেটা কিন্তু ওদের ক্ষেত্রে করতে হবে। অর্থাৎ এই ব্রেকারটা কিন্তু খুব সস্তার ব্রেকার, অপারেশনাল খরচা নেই, দামও কম, এবং হ্যাঁ তবে কি ম্যাক্সিমাম তুমি 66 কেবি অব্দি ইউজ করতে পারো এই ব্রেকারকে। এবং এর ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশন হচ্ছে যত মাইন মাইন খনির ব্যাপার আছে, তো সেগুলো কখনোই খনি মাটির তলা তো নিশ্চয়ই আর 220 কেবি 132 কেবি হবে না, ওখানে মাটির তলায় খুব বেশি হলে 33 কেবি হয়। আমাদের রেলওয়ে, যত ট্রেনের যত ইঞ্জিন, যত রেলের টিএসএস, ট্রাকশন সাবস্টেশন যত কিছু আছে সব জায়গায় ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার, কারণ ট্রেনের ভোল্টেজ লেভেলটা 25 কেভি। হুম। তোমার আমাদের সাবস্টেশন গুলোতে, মানে আমাদের যে লোকাল মানে ডাব্লিউবিএসিডিসি এর সাবস্টেশন, খুব বড় রেঞ্জ হলে একটু অয়েল সার্কিট ব্রেকার থাকে, আদারওয়াইজ ওরা 11 কেবি, হ্যাঁ 11 কেবি রেঞ্জ, তারপর তোমার এরপরে 33 অতটা করে না, এটা ওরা অয়েল দিয়ে রাখার চেষ্টা করে। 11 কেবিটায় ওরা অনেক সময় ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার ইউজ করে, কারণ কি দেখো কস্ট অফ অপারেশন খুব কম, কোনো যেগুলো অপারেশনের ঝামেলা নেই, আর তোমার মানে খুব ভালো আর কি সব দিক থেকে, কার্বনাইজেশনের ঝামেলা নেই, গ্যাস ফিল্ট্রেশনের কোনো ব্যাপার নেই, কিচ্ছু নেই, সবটা ভ্যাকুয়াম করে ফেলো, দিয়ে এবার একটা ভ্যাকুয়াম চেম্বারের মধ্যে দুটো কন্ট্রাক্টর সেপারেট করে দাও, আর কিছু করতে হবে না। তবে একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, কি জিনিস, সেটা হচ্ছে যে এই ফিক্স, ধর এটা ফিক্স কন্ট্রাক্ট, এটা তোমার ধরো মুভিং কন্ট্রাক্ট, এই মুভিং কন্ট্রাক্টটা যে তোমার সরবে, যদি প্রশ্ন করি কি স্পিডে সরবে, এবার দেখো দুটো ঘটনা হবে। ধরে নাও এটা তোমার ফিক্স কন্ট্রাক্ট, এটা তোমার মুভিং কন্ট্রাক্ট, তো ফিক্স কন্ট্রাক্ট আটকে ছিল, হ্যাঁ, এবার তোমার মনে করো ভ্যাকুয়ামের ভেতরেই রয়েছে, তুমি কোনো ভ্যাকুয়াম চেম্বারের ভেতরে জিনিসটাকে রেখেছো, অসুবিধা নেই, এবার মনে করো অপারেট করছি, আস্তে আস্তে অপারেট করছি, কি হবে জানো, যখনই তোমার গ্যাপিংটা জাস্ট কমতে শুরু করেছে, তখন কি, তখনই আমি যেটা বললাম একটু আগে, যে যখন 0.6 এর থেকে কম আছে তখন কিন্তু এখানে একটা ফায়ারিং হবে, যেটা কিন্তু এইখানকার কন্টাক্ট মেটাল গুলোকে গলিয়ে দেবে, হালকা মেল্ট করবে, যে মেল্ট থেকে এখানে একটা কপারের একটা গ্যাস এই জায়গাটা ফর্ম করবে। এবার তুমি ধরো আস্তে আস্তে সরাচ্ছ, হালকা মেল্টিংটাও তো থাকছে, গ্যাসিয়াস ফর্মটা বাড়ছে, বাড়তে বাড়তে তুমি এইখানে চলে এসছো, তখন দেখো হয়তো অপারেট করেনি, কারণ তুমি যতক্ষণে এইখান থেকে এখানে এনেছো, ইন দ্যাট টাইম এইখানকার কন্ট্যাক্ট গুলো মেল্ট হয়েছে, গলে গেছে, গ্যাসিয়াস ফর্ম করেছে, সেই গ্যাসটার জন্য আয়োনাইজেশনে ভর্তি হয়ে গেছে। কাজেই তোমাকে খুব ফাস্ট সরাতে হবে, তো চোখের নিমেষের মধ্যে সরিয়ে দিতে হবে, যাতে এইখান থেকে সরানোর সময় মানে টাইম দিলে হবে না। অর্থাৎ মুভিং কন্ট্যাক্ট যে মুভ করবে, সেই মুভটা হচ্ছে প্রচন্ড ফাস্টার হতে হবে, মানে চোখের পলকের মধ্যে এখান থেকে এখানে পুরো একদম সরে যাবে। আমি যদি মিলি সেকেন্ডে ধরি, এই এই ব্রেকারটা এখান থেকে সরে আসতে খুব বেশি যদি সময় নেয়, তাহলে যেন এটা 70 মিলি সেকেন্ড নেয়, ওটা 70 মিলি সেকেন্ড টাইমের মধ্যে কিন্তু এই ব্রেকারটা এখান থেকে ছিটকে বেরিয়ে চলে আসতে হবে। আস্তে আস্তে এলেই কিন্তু তুমি এই আর্টকে আর এক্সটিংগুইশ করতে পারবে না, কারণ ততক্ষণে কিন্তু মেল্ট, এই মেটাল গুলো মেল্ট হয়ে তার গ্যাসিয়াস ফর্ম করে দেবে।
সেই জন্য ভ্যাকুয়াম সার্কিট ব্রেকারের যে মুভিং প্লাঞ্জার, অর্থাৎ যে জিনিসটা দিয়ে তোমার এটাকে টানছে, এই ইয়েটাকে মানে মুভিং কন্ডাক্টর টানছে, এখানে খুব হাই গ্রেডেড, মানে প্রচন্ড হাই গ্রেডেড হাই টেনসাইল স্প্রিং এখানটা থাকে। স্প্রিং স্প্রিং এর টান কিন্তু খুব ফাস্ট। এটাকে এবার কি দিয়ে করে রাখলো, এবার এইটাকে তোমার মানে ধরো এখান থেকে একটা মেকানিক্যাল লিভার দিয়ে, এই মুভিং প্লাঞ্জারটাকে মেকানিক্যাল লিভার দিয়ে তোমার এইদিকে সরিয়ে রেখেছে, এইদিকে সরিয়ে রেখেছে। সরিয়ে রেখে ধরো এখানে দুটো ক্ল্যাম্প দিয়ে জিনিসটা আটকে আছে। যখনই অপারেশন হবে এই ক্ল্যাম্প দুটো ছেড়ে যাবে। এই ক্ল্যাম্প দুটো ছাড়লেই প্রায় এই খুব ফাস্টার টাইমে একদম মুভিং কন্ডাক্টর গিয়ে প্রচন্ড বেগে এর থেকে কন্ডাক্টর সরে যাবে। তো যদি এইরকম অ্যারেঞ্জমেন্ট করতে হয়, প্রচন্ড ফাস্ট দিতে হয়, তাহলে এইগুলো কিন্তু তোমার মারাত্মক শব্দ করবে। একটা ছোট 25 কেভির ব্রেকার, 25 কেভি ব্রেকার যেটা ট্রেনের ভেতরে থাকে, আমি যে কারণে ট্রেনের এক্সাম্পলটা দিলাম, ট্রেনের ব্রেকার যখন ট্রিপ করে স্টেশনে দাঁড়িয়ে বলছে ধাম করে একটা আওয়াজ হলো ট্রেনের ভিতরে, ব্রেকারটা ট্রিপ করলো, বিশাল আওয়াজ হয়, নয়েজি প্রচন্ড এই ব্রেকার। ঠিক আছে, কিছু কিছু জায়গায় আমার যদি মনে হয় যে হ্যাঁ এখানে আমার নয়েজি দিলে প্রবলেম নেই, নয়েজি দেবো, আমার তো এইখানে একটা বড় সুবিধা পাচ্ছি আমি। ঠিক আছে, তো এর অ্যাডভান্টেজ গুলো বুঝতেই পারছো কি কি, আর ডিসঅ্যাডভান্টেজটাও বুঝে গেছো। প্রথমে ডিসঅ্যাডভান্টেজটা বলে দিই, নট সুইটেবল ফর হায়ার রেঞ্জ। হায়ার রেঞ্জে গিয়ে এটা সুইটেবল একদমই হচ্ছে না। দ্বিতীয় কথা হচ্ছে অপারেশনটা নয়েজি। ঠিক আছে, আর তোমার আর সেরকম খুব একটা কিছু নেই, বলতে আবার দেখি না, ডিসঅ্যাডভান্টেজ লেখাই নি এখানে বইয়ে। আর অ্যাডভান্টেজ গুলো বুঝতেই পারছো, আয়োনাইজেশনের কেস নেই। ঠিক আছে, হাই মানে ভ্যাকুয়াম, মানে ভ্যাকুয়ামের ডাইইলেকট্রিক স্ট্রেংথ সব থেকে হাইয়েস্ট। ডাইইলেকট্রিক স্ট্রেংথটা ভ্যাকুয়ামের সব থেকে হাইয়েস্ট। ভ্যাকুয়াম মানে কি, ইলেকট্রন যাওয়ার কোনো পাথই নেই, সব থেকে হাইয়েস্ট ডাইইলেকট্রিক স্ট্রেংথ। ঠিক আছে, কোনো অক্সিডেশন নেই, অক্সিডেশন নেই, কার্বনাইজেশন নেই। ঠিক আছে, মেনটেনেন্সের দরকার পড়ে না। ঠিক আছে, কোনো গ্যাস বা এগুলো কোনো গ্যাস অয়েলের ব্যাপার নেই, ফ্রি অফ অয়েল গ্যাস ইত্যাদি সবগুলো অ্যাডভান্টেজ আর কিছু না। তো এই হচ্ছে ফাইনালি তোমাদের সার্কিট ব্রেকার। আমি মানে এইগুলো বললাম, আর মাত্র একটি সার্কিট ব্রেকার বাকি আছে যেটা পরের দিন বলবো, এমসিবি। অর্থাৎ আমি এবার ফাইনালি তোমাদের ক্লাসিফিকেশনটা বলছি, যে ক্লাসিফিকেশনটা অ্যাকচুয়ালি বলা উচিত দরকার, সেটা হচ্ছে যে আমরা সার্কিট ব্রেকারকে অ্যাকচুয়ালি কভাগে কিভাবে ভাগ করবো, সার্কিট ব্রেকার কিরকম কি না কি এগুলো কি করে ভাগ করবো। তো সত্যি কথা বলতে বুঝতেই পারছো যে সার্কিট ব্রেকারের ক্লাসিফিকেশনটা মূলত আসছে তোমার অপারেটিং ভোল্টেজ রেঞ্জ অনুযায়ী, যে আমি কিরকম কি অপারেটিং ভোল্টেজ রেঞ্জ তারপর আমি ইউজ করবো। তো এমনি যদি আমি সার্কিট ব্রেকারের ক্লাসিফিকেশন দেখি, তাহলে আমি তো বুঝতেই পারছি যে কি কি রকম আছে। একটাকে বলছি আমি এসিবি, অর্থাৎ এয়ার সার্কিট ব্রেকার, বা এয়ার সার্কিট ব্রেকার মধ্যে এয়ারের ভেতরে আন্ডার এয়ার অপারেশন করছে। আর একটা হচ্ছে এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার, যেখানে এয়ারকে আমি ব্লাস্ট করাচ্ছি। ঠিক আছে, তাহলে এয়ারকে যখন আমি ব্লাস্ট করাচ্ছি 25 কেজি পার সেমি স্কোয়ার প্রেসারে আমি এয়ারকে ব্লাস্ট করাচ্ছি। এবং এটা এবিসিবি যে মানে এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার যেটা, সেটাও তোমরা দেখে নিয়েছো কালকে যে কত রকম টাইপের হয়, না 3 রকম টাইপের হয়, অ্যাক্সিয়াল, তোমার ক্রস, আর হচ্ছে রেডিয়াল। এই 3 রকম এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার হয়। এয়ার সার্কিট ব্রেকার আমি পরে বলছি। নেক্সট আমি এলাম অয়েল সার্কিট ব্রেকার। তোমরা জানো এই অয়েল সার্কিট ব্রেকার মূলত দু ধরনের হয়, একটা লো অয়েল সার্কিট ব্রেকার, না বাল্ক অয়েল সার্কিট ব্রেকার, বাল্ক অয়েল সার্কিট ব্রেকার যেতে অনেকটাই তেল লাগছে। এটাও দেখো 3 রকম ছিল, অ্যাক্সিয়াল, ক্রস, এটা অ্যাক্সিয়াল আর ক্রস 2 রকম ছিল। আর হচ্ছে তোমার লো অয়েল বা মিনিমাম অয়েল সার্কিট ব্রেকার, মিনিমাম অয়েল সার্কিট ব্রেকার। এবং এটা তোমরা এটা বলেছেন যে এটা কনস্ট্রাকশনটা খুবই ইম্পর্টেন্ট আর কি, অয়েল গেল। নেক্সট তোমার হচ্ছে তোমার গেল SF6 সার্কিট ব্রেকার।
যাতে আমার এয়ারের প্রেসার থাকছে 2.8 থেকে, আর যখন অপারেট করছে 14.6, আর লাস্ট টাইম পেলাম ভ্যাকুয়াম। এবং একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা কিন্তু বিভিন্ন অপারেটিং রেঞ্জে আমরা বিভিন্ন রকম সার্কিট ব্রেকার ব্যবহার করছি। অর্থাৎ আমি যদি আমার অনুযায়ী দেখি যে ম্যাক্সিমাম কত ইউজ করতে পারবো, তাহলে সেই ম্যাক্সিমাম গুলোকে আমরা লিখছি। দেখো, দেখে নাও, ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার আমি যেখানে লিখছি, আমার ধরো 66 কেভি পার সেমি থেকে, সরি 66 কেভি, ভ্যাকুয়াম সার্কিট ব্রেকারকে ম্যাক্সিমাম 66 কেভিতে ইউজ করতে পারি। SF6 সার্কিট ব্রেকারকে 750 কেভি আমি ধরে নিচ্ছি, আমার হাইয়েস্ট রেঞ্জ অব্দি আমি ইউজ করতে পারি। অয়েল সার্কিট ব্রেকার আবার দু রকম আছে, তোমার বাল্ক অয়েল সার্কিট ব্রেকার আছে আর মিনিমাম অয়েল সার্কিট ব্রেকার আছে। এদেরও আন্ডার অপারেশন হচ্ছে ধরো তোমার ওই ইয়ে অব্দি 66 কেভি অব্দি। বাল্ক অয়েল অনেক সময় 132 অব্দি রিচ করতে পারে। এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার হচ্ছে আপ টু 220 কেভি, মোস্টলি 132, মোস্টলি 132 তেই আমরা ইউজ করবো। 220 কেভিতেও করা যেতে পারে, যদিও করে না। 220 কেভি উঠে গেলেই সব SF6 সার্কিট ব্রেকার দিয়ে দেয় এখন। এখন মোস্টলি 132 অব্দি এয়ার ব্লাস্ট আছে। নেক্সট আমি আমার যেটা বলা বাকি আছে, এয়ার সার্কিট ব্রেকার। কি কারণে বলা বাকি আছে? কারণ এইখানে যে সার্কিট ব্রেকার গুলো আছে, এগুলো হচ্ছে একদম লো ভোল্টেজ রেঞ্জে, লো ভোল্টেজ থেকে মিডিয়াম ভোল্টেজ রেঞ্জে হচ্ছে এয়ার সার্কিট ব্রেকার। কারণ কি? কারণ হচ্ছে তাদের ক্লাসিফিকেশন গুলো তোমরা নাম শুনলেই বুঝতে পারবে। মিনিয়েচার সার্কিট ব্রেকার মানে MCB, লো ভোল্ট, মিডিয়াম ভোল্টেজ ইউজ করা হয় না। মিনিয়েচার সার্কিট ব্রেকার অনলি ফর লো ভোল্টেজ। লো ভোল্টেজ মানে তোমার 400 থ্রি ফেজ, এগুলো তো থ্রি ফেজ ভোল্টেজই বলা হচ্ছে, একটু 400 কেভি। মিনিয়েচার সার্কিট ব্রেকার গেল। মোল্ডেড কেস সার্কিট ব্রেকার MCCB। কি হলো? হাত তুললে, কেমন হাত তুললে? বলো। স্যার ওটা 400 কেভি আর 400 ভি। ও ও সরি 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 সরি, আমি কেভি জান দিলাম। থ্যাংক ইউ থ্যাংক ইউ। 400 ভোল্ট, লো ভোল্টেজ রেঞ্জ 400 ভোল্ট। দেন কামিং টু MCCB, এটাও তোমার স্যার তারপর মানে সেই এটা, ELCB ওইগুলো পড়েছিলাম স্যার, ওইগুলো তো। হ্যাঁ হ্যাঁ, না ওগুলো অ্যাকচুয়ালি, আমি সার্কিট মানে ওগুলো অ্যাকচুয়ালি MCB বটে। আমি আসছি ব্যাপারটা, যেন বলতে গেলাম। হ্যাঁ, তোমার 400 ভোল্টের হলো তোমার MCB হলো, সেটা আমাদের লো ভোল্টেজ রেঞ্জে বলছি, এটা এসির জন্য। আর যদি ডিসি হয়, যদি মানে তোমার MCB যদি ডিসি হয়, তাহলে তোমার এটা ম্যাক্সিমাম 600 ভোল্ট অব্দি নেবে। ম্যাক্সিমাম 600 ভোল্টও দেয় না MCB তখন। 600 ভোল্ট রেঞ্জে মানে এখন MCC করে দিয়েছে। MCB 600 ভোল্টের হয় না এখন, এটাও তোমার 300 ভোল্ট রেঞ্জ অব্দি যাবে ডিসি হলে। ঠিক আছে। MCCBটা হচ্ছে মোল্ডেড কে সার্কিট ব্রেকার, এর থেকে সাইজে একটু বড় এবং অপারেশনটাও একটু বেটার আর কি। সেটা তোমার ডিসি হলে আপ টু 600 ভোল্ট ডিসি অব্দি, 600 কেন 1200 ভোল্ট ডিসি তো অপারেট করেছি, 1200 মতো প্রায় 1200 ভোল্ট ডিসি আছে। আর তোমার যদি এসিতে অপারেট, দেখো এসি হচ্ছে লো ভোল্টেজই মেনলি ইউজ করা হয়, 400 ভোল্ট। ঠিক আছে। এমসিসিবি, এবার এমসিসিবির এবার অনেকগুলো টাইপ আছে। এমসিসিবির মানে অনেকগুলো টাইপ আছে। লো ভোল্টেজ রেঞ্জের জন্য তোমার হচ্ছে এগুলো। এবার একটু হাই রেঞ্জে তুমি যাও, তখন এটাকে বলা হয় এমসিসি বলা হয় না, ওটাকে তখন এসএফ ইউনিট বলা হয়। এসএফ ইউনিট, সুইচ ফিউজ ইউনিট। এসএফ ইউনিট হয়ে গেলে সেটা তোমার প্রায় মিডিয়াম ভোল্টেজ রেঞ্জেও কাজ করতে পারে। এবং এগুলো মোস্টলি হচ্ছে অ্যাম্পিয়ারের উপর ডিপেন্ডেবল। তোমাদের সিলেবাসে মোস্ট প্রবাবলি এসএফ ইউনিট নেই, এমসিসিও খুব সম্ভবত নেই। আমি আরেকবার দেখে নেবো। মিনিয়েচার সার্কিট ব্রেকার আছে, ওটা পরের দিন বললেই আমার সার্কিট ব্রেকার ব্যাপারটা পুরো কমপ্লিট হবে। এবং এই যে সার্কিট ব্রেকার গুলো, এইগুলো বলেছে নর্মাল এয়ার সার্কিট ব্রেকার। কেন? এগুলো নর্মাল এয়ারে অপারেট করে। এদের ভেতর না আছে কোনো অয়েল, না আছে গ্যাস, না আছে এয়ারের কোনো প্রেসার, কিছুই নাই। এমনি অ্যাটমসফিয়ারিক এয়ারে এটা অপারেট করে। এমসিবি কে বাইরে থেকে তোমরা দেখে মনে হবে যেন এনক্লোজ, বদ্ধ চেম্বার, বদ্ধ নয়। ওর ভেতর অনেক প্রকোষ্ঠ আছে, যেখান দিয়ে গরম হাওয়াটা বেরিয়ে, ঠান্ডা হাওয়াটা ঢুকবে, গরম হাওয়াটা বেরিয়ে আসবে, সার্কুলেশনের পাস আছে ওই এমসিবির ভেতরে। হুম। তো এগুলো নর্মাল এয়ারের ভেতর অপারেট করে এয়ার সার্কিট ব্রেকার।
যখনই কেভি রেঞ্জে আমরা উঠে যাব তখন আমাকে অয়েল গ্যাস এইগুলোর উপর আমাকে ডিপেন্ডেবল কিন্তু হতে হবে। তো এই হচ্ছে আমার সার্কিট ব্রেকার সঙ্গে বকবকানি। কারো কিছু কোশ্চেন বা কিছু বলার আছে সার্কিট ব্রেকার থেকে? দুঃখের বিষয় সার্কিট ব্রেকার এই এবিসিডি অয়েল এগুলো ফিল্ডে না গেলে দেখা যায় না, এগুলো বাজারে কিনতেও পাওয়া যায় না, এগুলো ফিল্ডে না গেলে দেখাও যায় না। ঠিক আছে, কারো যদি স্যার কোনো ইউটিউবে আছে স্যার। ওই ইউটিউবে দেখবে, ওখানে তো সবই আছে। তিতলি ইউটিউব দেখে পাইলট মানে প্লেন চালাচ্ছে কানে না শুনতে পায়, তারপর তুমি ইউটিউবে নেই কি বলছো, ইউটিউবে সব আছে। স্যার হ্যান্ডেলটা দেখেছেন, মনে হচ্ছে পাম্পারে হ্যান্ডেল ধরেছিল। এই দাঁড়াও আমি এটা রেকর্ডিংটাকে বন্ধ করি, এখন বন্ধ করবো। দাঁড়াও।